গ্রাহক সুরক্ষা করতে যে আমরা যদি শুধুমাত্র বীমাকারীদেরকে হাত পা বেঁধে ফেলি যে বীমাকারী এটার বাইরে কিছু করতে যাবে না, তাহলে কিন্তু গ্রাহক সুরক্ষা পুরোপুরি করা যাবে কিনা সেটাও চিন্তা করতে হবে। কারণ আমাদের দেশে বীমার গ্রাহক সুরক্ষা কিন্তু উভয়ই জড়িত। পুরো বছরের অ্যাকাউন্ট ক্লোজ হওয়ার পরে ম্যানেজমেন্ট এক্সপেন্স বাদ দিয়ে যেভাবে বলা হচ্ছে একটা নন লাইফ ফান্ড ক্রিয়েট করে এটা আলাদা অ্যাকাউন্টে রাখা, এই জিনিসটা প্রবাবলি পুরা সিস্টেমটাকে আরো একটু কঠিন করে। একজন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর বানাইতে গেলে যদি প্রত্যেকবার বিমানন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়, তাহলে আমার মনে হয় এটা কোম্পানিগুলার অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যক্রমকে কিছুটা ব্যাহত করবে, কারণ এটা অনেক সময় নিবে। এই অনুমোদিত হয়ে আসতে যে সময় নিবে, এটা কর্মকর্তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। আমাদের নন লাইফ বীমা কোম্পানির জন্য যে নন লাইফ ফান্ড বলে একটা নতুন সংযোজনের প্রস্তাব করা হয়েছে। আমরা সবাই জানি লাইফ বীমা কোম্পানির লাইফ ফান্ড একটা থাকে, বিকজ দে হ্যাভ এন্ডাউমেন্ট, তাদেরকে মেয়াদ পূর্তিতে গ্রাহককে একটা টাকা ফেরত দিতে হয়, সুতরাং সবসময় তাদের ওরকম একটা ব্যাপার ফান্ডের দরকার থাকে। নন লাইফ বীমা কোম্পানিগুলোর জন্য আমরা যেটা করি, আমরা কিন্তু শুরু থেকেই ক্লাস অফ বিজনেস অনুযায়ী সবগুলোর জন্য একটা রিজার্ভ ফর এক্সেপশনাল লসেসও একটা রাখা হয়, আবার ব্যালেন্স অফ ফান্ড বলে আরেকটা অংশেও রিজার্ভ রাখা হয়। দুইটাই এক ধরনের রিজার্ভ। এই রিজার্ভগুলা মূলত কোম্পানির যে কোনো ধরনের ছোট বড় ক্লেম পে করার জন্য সহায়তা করে। সুতরাং প্রচলিত ওই সিস্টেমে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে যেটা আছে, ওই সিস্টেমের বাইরে আবার পুরো বছরের অ্যাকাউন্ট ক্লোজ হওয়ার পরে ম্যানেজমেন্ট এক্সপেন্স বাদ দিয়ে যেভাবে বলা হচ্ছে একটা নন লাইফ ফান্ড ক্রিয়েট করে এটা আলাদা অ্যাকাউন্টে রাখা, এই জিনিসটা প্রবাবলি পুরা সিস্টেমটাকে আরো একটু কঠিন করে ফেলবে। এটা আমি মনে করি এটা আবার একটু পুনর্বিবেচনা করার সুযোগ আছে। আদৌ আমাদের জন্য নন লাইফ ফান্ড আলাদাভাবে অ্যাকাউন্ট করে রাখার বা এইরকম একটা ফান্ড ক্রিয়েট করার প্রয়োজন আছে কিনা, এটা আমি চিন্তা করে দেখার জন্য অনুরোধ করব। আর দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি, আর একটা পয়েন্ট, যে আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট একটা জিনিস দিয়ে দেওয়া হয়েছে। এটা অবশ্য প্রথমে আমাদের যে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্স ইস্যু করা হয়েছিল বিমানন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের থেকে, ওটার ভিতরেও ছিল, এখন এটা বীমা আইনে চলে আসছে। এটা একটা ভালো জিনিস যে একটা কর্পোরেট গভর্নমেন্ট গাইডলাইন্স থেকে একটা জিনিস বীমা আইনের অন্তর্ভুক্ত হচ্ছে। এটা বীমা কোম্পানিগুলোকে, বীমাকারীকে কাজ করতে সহায়তা করবে। কিন্তু এইখানে একটা ব্যাপারে আমি যেটা বলতে চাইবো, বর্তমানে এক একটা বীমা কোম্পানিতে একাধিক এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর আছে। তো সিনিয়র ম্যানেজমেন্ট টিমে যেমন স্পেসিফাই করে দেওয়া হয়েছে যে এমডি বা সিইও, তারপর এডিশনাল এমডি, দেন কোম্পানি সেক্রেটারি এবং প্রধান অর্থ কর্মকর্তা বা সিএফও। তো এখানে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী যেমন বলা হচ্ছে যে সিএফও, সেইভাবে এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর কিন্তু র্যাঙ্ক, অ্যাপয়েন্টমেন্ট না। এইটা এখানে আসা কতটুকু যুক্তিযুক্ত, এটা আমি একটা বিবেচনার জোর দাবি রাখে। কারণ সিএফও নিজে এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর হতে পারে, কোম্পানি সেক্রেটারিও কোনো সময় এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর হতে পারে। সুতরাং আমরা একটা অ্যাপয়েন্টমেন্টকে যদি বলে দিই যে এই অ্যাপয়েন্টমেন্টগুলো সিনিয়র ম্যানেজমেন্টের অংশ, সেখানে আবার র্যাঙ্ক বলার, আদৌ র্যাঙ্কের জন্য একজন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর বানাইতে গেলে যদি প্রত্যেকবার বিমানন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়, তাহলে আমার মনে হয় এটা কোম্পানিগুলার অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যক্রমকে কিছুটা ব্যাহত করবে, কারণ এটা অনেক সময় নিবে। এই অনুমোদিত হয়ে আসতে যে সময় নিবে, এটা কর্মকর্তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, যেহেতু প্রমোশন প্রসেসটা ডিলে হতে পারে তখন। সো এই জিনিসটা একটু চিন্তা করা যেতে পারে। বাট ওভারঅল যে জিনিসটা আমি বলবো, যে গ্রাহক সুরক্ষার ব্যাপারটা এই প্রস্তাবিত আইনের ধারাগুলাতে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। তো গ্রাহক সুরক্ষা করতে যে আমরা যদি শুধুমাত্র বীমাকারীদেরকে হাত পা বেঁধে ফেলি যে বীমাকারী এটার বাইরে কিছু করতে যাবে না, তাহলে কিন্তু গ্রাহক সুরক্ষা পুরোপুরি করা যাবে কিনা সেটাও চিন্তা করতে হবে। কারণ আমাদের দেশে বীমার গ্রাহক সুরক্ষা কিন্তু উভয়ই জড়িত, বীমা গ্রাহক এবং বীমাকারী উভয়ই। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে ফলস ক্লেম বা এক্সাজারেটেড ক্লেমের একটা কালচার আমাদের ভালো চালু হয়ে গেছে। 100 টাকার জায়গায় 1000 টাকা, কোনো কোনো সময় 10,000 টাকাও ক্লেম করা হয়, এবং জরিপকারীরা ঠিকমতো জরিপ করতে পারে না এইসব কারণে। সুতরাং গ্রাহক সুরক্ষার নামে যদি আমরা শুধু বীমাকারীদের উপরে অনেক নিয়ম কানুন চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটাও ফ্লেক্সিবিলিটিটা নষ্ট করবে। বীমাকারীরা তখন আসলে তাদের কোম্পানির যে একটা লিগাসি বা সিস্টেম বা ট্রেডিশন, ওই অনুযায়ী কাজ করতে পারবে না, সবাই এক ধরনের হয়ে যাবে তখন। আর জরিমানার ব্যাপারটাও, যেটা জরিমানার ফিগারটা আমরা দেখছি, আমাদের মনে হচ্ছে জরিমানার ফিগারটা অনেক বেশি, যেখানে 1 লাফে এত গুণ বৃদ্ধি করা হয়েছে।
অবশ্যই উদ্দেশ্য ভালো, উদ্দেশ্য যাতে কেউ অনিয়ম না করে, কিন্তু টাকার পরিমাণটাও পুনরায় বিবেচনা করা যেতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ।